এটাই আমাদের কাজ ছিল। আমরা যদি সঠিক পথে না চলতাম তাহলে কখনোই আমাদের সমাজের মানুষের কাছে সত্যটা পৌঁছতো না। অরিন্দম উজ্জীবিত হয়ে বলেন, এই লড়াইয়ে জয়ী না হলে আমরা কখনোই সমাজের জন্য কিছু করতে পারতাম না। কিন্তু আজ আমরা তাদের সামনে একটা আলোর পথ দেখাতে পেরেছি। গোয়েন্দা দলটি ফিরতে শুরু করলো, কিন্তু তাদের মনে ছিল একটি অমূল্য শিক্ষা। প্রতিটি সমাজের শাসন ব্যবস্থা যদি মানুষকে সত্যি স্বাধীনতা দেয় তাহলে সেই সমাজ উন্নতির দিকে এগিয়ে চলে। গোয়েন্দারা তাদের শেষ অভিযান সফলভাবে সম্পন্ন করার পর বিশাল ও শান্ত পরিবেশে ফিরে এসেছিল। রাতের অন্ধকারে গোয়েন্দা দপ্তরের ভেতরে একত্রিত হয়ে বসেছিল অর্জুন এবং সিদ্ধার্থ। বাইরে বৃষ্টি ঝরঝর করে পড়ছিল, আর বাতির আলোর সোঁদা ভাবটাও তাদের মনে কিছুটা ভারী করে তুলেছিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্প কোনু ঠেক। আমাদের আজকের নিবেদন লেখক মতিঝিলের কলমে একটি ক্রাইম থ্রিলার গল্প, মুখোশের আড়ালে খুন। গল্পপাঠ এবং গল্পে অর্জুনের ভূমিকায় তোতন, অরিন্দমের ভূমিকায় অরিত্র, সুবর্ণার ভূমিকায় অরুণিমা, রামেশ্বরের ভূমিকায় রুদ্র, অরুণাভর ভূমিকায় পার্থ এবং গল্পের সূত্রধার আমি অনুরাগ। শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন, লেখক মতিঝিলের কলমে মুখোশের আড়ালে খুন। গোধূলি বেলা শহরের এক কোণে ঝকঝকে ফ্ল্যাটগুলো যেমন ধীরে ধীরে আবছায়া হয়ে আসছিল, তেমনি এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ছিল শহরের অলিগলিতে। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে শান্ত সাদামাটা শহরটি সম্প্রতি একের পর এক অস্বাভাবিক মৃত্যুর মধ্যে দিয়ে যাচ্ছে। মৃতদের মধ্যে রয়েছেন শহরের পরিচিত অধ্যাপক, দাতব্য সংগঠনের নেতা, সরকারি কর্মকর্তা এবং কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ। শহরের মানুষ এসব মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু তাদের মধ্যে অনেকেই বলে চলেছে এগুলি নিছক দুর্ঘটনা, বেশি ভেবে লাভ নেই। তবে যে কেউ একটু গভীরে গিয়ে দেখলে বুঝতে পারবে এই মৃত্যুগুলোর মাঝে কিছু না কিছু সম্পর্ক আছেই আছে। বেশ কয়েকটি পরিবার যার সদস্যরা মারা গেছেন তারা একে অপরের পরিচিত। কেউ বা শহরের উচ্চস্তরের শিক্ষক, কেউ বা রাজনৈতিক কর্মী। সেই একই পরিবার থেকে একে একে 2 বা 3 জন লোকের মৃত্যু, তা কি কাকতালীয় হতে পারে? এসব ঘটনায় গোয়েন্দা অর্জুনের দৃষ্টি আকর্ষণ করে। অর্জুন কলকাতার অন্যতম সেরা গোয়েন্দা। কিছুদিন আগে এক সাংবাদিক তার কাছে এসব মৃত্যুর রহস্য নিয়ে সাহায্য চাইতে এসেছিলেন, তবে তৎক্ষণাৎ তিনি কোনো সিদ্ধান্তে আসেননি। এবার তিনি নিজেই সিদ্ধান্ত নেন, শহরে আসবেন এবং এই অদ্ভুত ঘটনাগুলোর খোঁজ নিতে শুরু করবেন। সঙ্গে তার সহকারী অরিন্দম, যিনি গোয়েন্দার দীর্ঘদিনের সঙ্গী এবং একজন দক্ষ বিশ্লেষক। অরিন্দম সবসময় ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করতে পারতেন, যা অনেক সময় গোয়েন্দার কাজে সহায়ক হতো। শহরে পৌঁছানোর পর প্রথমেই অর্জুন এবং অরিন্দম মৃতদের পরিবারগুলোর সঙ্গে কথা বলা শুরু করেন। তাদের প্রাথমিক ধারণা ছিল হয়তো কোনো রাজনৈতিক হাঙ্গামা বা সামাজিক বৈষম্যের কারণেই এই ঘটনাগুলি ঘটেছে। তবে প্রথমবারেই গোয়েন্দা বুঝতে পারলেন বিষয়টি শুধু রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা নয়, বরং এর পেছনে কোনো গভীর চক্রান্ত রয়েছে। শহরের পরিবেশটা ধীরে ধীরে তাদের গা শিউরে ওঠানোর মতন হয়ে উঠেছিল। অস্বাভাবিক মৃত্যু, দুর্বৃত্তদের হস্তক্ষেপ এবং একের পর এক নিরীহ মানুষদের নিখোঁজ হওয়া, এসব কিছু মিলে এমন এক দৃশ্য তৈরি করেছিল যা সম্পূর্ণ এক রহস্যময় আচ্ছন্নতার মাঝে ছিল। অর্জুন অরিন্দমকে বলল,
এটা নিছক দুর্ঘটনা নয়, কিছু একটা গভীর বিষয় আছে যা সবার চোখে পড়ছে না। আমরা যদি ঠিকমতো না দেখি তাহলে পুরো শহরই রহস্যের বলি হয়ে যাবে। অরিন্দম মাথা নাড়ে। ঠিক বলেছেন স্যার, কিন্তু স্যার কোথায় শুরু করব? এখানে তো প্রতিটি পলকে যেন কোনো না কোনো গোপন কাহিনী রয়েছে। গোয়েন্দা চিন্তা করতে থাকেন। তার মনোযোগ সরিয়ে দিতে তিনি অরিন্দমকে নিয়ে এক একটি পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার পরিকল্পনা করেন। তার মনে হয়েছিল যদি তিনি ব্যক্তিগতভাবে সবগুলো ঘটনার পেছনের কাহিনী জানতেন তবে কোথাও হয়তো একটি গুরুত্বপূর্ণ সূত্র পাবেন। এইভাবে অর্জুন এবং অরিন্দমের তদন্ত শুরু হলো, কিন্তু তারা জানতেন এই রহস্যের সমাধান মোটেও সহজ হবে না। তাদের সামনে এক অদৃশ্য দেয়াল যেন সমাজের সিস্টেমের ভেতরে তৈরি হয়েছে। শহরের শীর্ষস্থানীয় মানুষদের সঙ্গে কথোপকথন শুরু করতে গিয়ে অর্জুন এবং অরিন্দম প্রথমে শিক্ষক অধ্যাপক মেঘরাজের মৃত্যুর তদন্তের দিকে মনোযোগ দেন। তিনি ছিলেন এক অভিজ্ঞানী এবং সমাজের নানান বিষয় নিয়ে তার দৃষ্টিভঙ্গি যথেষ্ট অগ্রসর। তবে তার বক্তৃতাগুলো মাঝে মধ্যে কোনো সময় খুবই তীব্র সমালোচনা থাকত, বিশেষত সমাজের শক্তিশালী গোষ্ঠী এবং তাদের ক্ষমতার বিরুদ্ধে। মেঘরাজের শেষ দিনগুলোর মধ্যে একটি বিতর্কিত বক্তৃতা ছিল যেখানে তিনি সরকারের শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে সরাসরি অভিযোগ করেছিলেন। এই বক্তৃতার পরের দিনই মেঘরাজের অস্বাভাবিক মৃত্যু ঘটে। একে একে তার ঘর থেকে বেরিয়ে আসে এমন কিছু রহস্য যা নিশ্চিত করে যে তার মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, বরং এক পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। অর্জুন সেই বক্তৃতাটি পুনরায় পড়েন এবং নিশ্চিত হন যে এই মৃত্যুর সাথে কোনো শক্তিশালী ব্যক্তি বা গোষ্ঠী জড়িত আছে। গোয়েন্দা অর্জুন অরিন্দমকে বলেন, এই শহরে যে সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষামূলক ধারা চলছে তাতে একটা সিস্টেম কাজ করছে যা জনগণের বিরুদ্ধে এবং আমাদের চোখের সামনে একে একে মানুষকে নিঃশেষ করছে। অরিন্দম একটু চিন্তা করে বলেন, তার মানে আপনি বলতে চাইছেন এই খুনগুলো কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে? অর্জুন বলেন, হ্যাঁ, তবে শুধুমাত্র রাজনৈতিক না। এই সিস্টেমের মধ্যে শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তাদের মধ্যে একটি ক্ষমতার খেলা আছে। এই খুনগুলি সেই খেলারই অংশ, আর সেই খেলার সবচেয়ে বড় বিপদ যে কোনো মুহূর্তে সাধারণ মানুষকে স্বীকার করতে হবে তাদের নিজেদেরই গোপন অপশক্তির শিকার। তাদের তদন্ত আরো গভীরে প্রবেশ করতে থাকে। শহরের একটি নামী স্কুলের সহকারী প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলার সময় একটি অদ্ভুত তথ্য উঠে আসে। তিনি জানান, মেঘরাজের মৃতদেহ খুঁজে পাওয়ার দিন কিছু লোক শহরের বাইরে যেতে দেখা যায়। বিশেষভাবে এই ব্যক্তিদের মধ্যে একজন শিক্ষা ব্যবস্থা সংশ্লিষ্ট একটি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, যিনি মেঘরাজের সাথে সম্প্রতি গোপনে একটি আলোচনা করছিলেন। গোয়েন্দারা সেই কর্মকর্তার পেছনে ছুটতে থাকেন আর কিছুই ফাঁস হওয়া থেকে বাঁচানোর জন্য তাকে প্রতিরোধ করতে থাকে। তবে যখন গোয়েন্দারা তার অফিসের আশপাশে পৌঁছায় তারা একটা গোপন সংগঠনের ইঙ্গিত পান, যা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমাজের শীর্ষ মহলের মধ্যে ক্ষমতার দখল নিয়ে একটি গোপন চক্র চালাচ্ছিল। তাদের কাজ ছিল মানুষকে নিয়ন্ত্রণে রাখা, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমাজের একমাত্র সত্যকে বিকৃত করা এবং শিক্ষকদের দুর্নীতির মধ্যে ফেলে দেওয়া। গোয়েন্দারা আরও জানতে পারেন যে সংগঠনটি শহরের শিক্ষা ব্যবস্থার ওপর প্রভাব বিস্তার করেছে তাদের মূল লক্ষ্য ছিল জনগণের ওপর তাদের আধিপত্য বজায় রাখা এবং সমাজের অসচেতন সদস্যদের রক্ষা করার জন্য নিজেদের ক্ষমতা সমৃদ্ধ করা। এই গোচরে মেঘরাজের বিরুদ্ধাচরণ তাদের পক্ষে অগ্রহণযোগ্য ছিল এবং তার জীবনের শেষ সময়গুলো ছিল সেই গোপন শৃঙ্খলার বিপক্ষে এক সংগ্রাম। একদিন রাতে অর্জুন এবং অরিন্দম শহরের বড় শিক্ষা প্রতিষ্ঠানের একজন কর্মীকে অনুসরণ করতে থাকেন।
তারা তাকে একটি গোপন জায়গায় নিয়ে যান, যেখানে কিছু শক্তিশালী ব্যক্তি এবং একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের ব্যাপারে আলোচনা চলছিল। এখানে তারা শোনেন যে এই চক্রের সদস্যরা শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন না, তারা শহরের রাজনীতিতেও নিজেদের থাবা বসাচ্ছে। অর্জুন বুঝতে পারলেন তার সামনে এক অন্ধকার সিস্টেম কাজ করছে, একটি কুশলী ভয়ঙ্কর চক্র যা সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাহায্যে সমাজের কাঁধে চেপে বসে। এবার গোয়েন্দার লক্ষ্য স্পষ্ট হয়ে ওঠে। এগুলো শুধুমাত্র খুন নয়, এই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা প্রতিবাদ করে তাদেরকেই নিঃশেষ করা হচ্ছে। সিস্টেমের আড়ালে যে মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। সমাজের আদর্শের মুখোশ খুলে দেবার সময় এসেছে। অর্জুন বলেন, এটা শুধুমাত্র ব্যক্তিগত প্রতিশোধের খেলা নয়, এ একটি বড় ধরনের সামাজিক ষড়যন্ত্র যা আমাদের সবার জীবনকে প্রভাবিত করছে। আমরা যদি এক্ষুনি এগিয়ে না যাই তবে সমাজের এই মন্দের শিকড় আরো গভীরে চলে যাবে। অরিন্দম মাথা নাড়ে এবং বলে, বুঝতে পারছি স্যার, কিন্তু এরপর কি করা যাবে? এখন আমাদের সত্য খুঁজে বার করতে হবে, বুঝলে? গোপন তথ্য প্রকাশ করা ছাড়া আর কোনো পথ নেই। এই চক্রটিকে আমাদের ভাঙতেই হবে। এভাবেই অর্জুন এবং অরিন্দমের তদন্ত নতুন একদিকে মোড় নেয়, যেখানে তারা একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে। গোয়েন্দা অর্জুন এবং তার সহকারী অরিন্দম শীঘ্রই বুঝতে পারেন যে শহরের শিক্ষা ব্যবস্থার গভীরে এক শক্তিশালী চক্র পাতা রয়েছে, যা শুধু শহরের জনগণের ভবিষ্যৎকেই নয়, তাদের স্বাধীনতা এবং আত্মমর্যাদাকেও বিপন্ন করে তুলেছে। তবে তারা জানতেন যে এই চক্রের শিকড় অনেক গভীরে এবং এর প্রভাব কেবলমাত্র শহরের পটভূমিতে সীমাবদ্ধ নয়, বরং পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ঢেকে রেখেছে। এবার তাদের লক্ষ্য ছিল এই চক্রের মধ্যে কারা কারা জড়িত এবং তাদের উদ্দেশ্যই বা কী। তারা আরও গভীরভাবে শহরের রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষামূলক সিস্টেমে প্রবেশ করতে শুরু করেন, যাতে এই সংগঠনের মূল চরিত্রদের চিহ্নিত করা যায়। কিন্তু একটি বড় প্রশ্ন তাদের মাথায় ঘুরছিল, এই ধরনের একটি সিস্টেম কেন এত শক্তিশালী হয়ে উঠেছে এবং কী কারণেই বা এটি এত দিন ধরে পরিচালিত হয়েছে। এদিকে অর্জুন একদিন এক গুপ্তচরের মাধ্যমে জানতে পারেন যে শিক্ষক মেঘরাজের মৃত্যু নিছক হত্যাকাণ্ড ছিল না, এটা ছিল একটি পরিকল্পিত ঘটনা যা ঠিকভাবে সাজানো হয়েছিল। গোয়েন্দাদের তদন্তে এক প্রকার ধোঁয়াশা ও ভয়াবহতার ইঙ্গিত পাওয়া যায়, যা বোঝায় যে এই চক্রটি কেবলমাত্র শিক্ষা ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের প্রতিটি স্তরে তার ছায়া ফেলেছে। এক রাতে অর্জুন এবং অরিন্দম একটি অন্ধকার গলিতে প্রবেশ করে, যেখানে তারা এক গোপন বৈঠক দেখেন। বৈঠকের মধ্যে কিছু সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং শহরের একাধিক প্রভাবশালী ব্যক্তির উপস্থিতি ছিল। এই বৈঠকটির উদ্দেশ্য ছিল যে শিক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান করা। তাদের মধ্যে কিছু এমন পরিকল্পনাও ছিল যা শুধু সামাজিক কাঠামোকে ধ্বংস করবে, বরং সাধারণ মানুষের ভবিষ্যৎকেও অন্ধকারে ঠেলে দেবে। অর্জুন ঘরটির বাইরে দাঁড়িয়ে কাঁপতে থাকা অরিন্দমকে বলেন, এরা আমাদের সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য চক্রান্ত করছে। এদের পরিকল্পনা শুধু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে না, বরং এর মধ্যে পুরো দেশকে শোষণের শিকড়ে পরিণত করবে। অরিন্দম একটু ভয়ে ভয়ে বলেন, এরা 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 কতটা শক্তিশালী স্যার? আমাদের কি আদেও তাদের মোকাবিলা করার সুযোগ আছে? অর্জুন একটু থেমে গিয়ে বলেন, এরা শক্তিশালী, কিন্তু আমাদের হাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, তাহলে এই সিস্টেমের মুখোশ খুলে দেওয়া একেবারে অসম্ভব হবে না। পরবর্তী কয়েকদিন গোয়েন্দারা একে একে বিভিন্ন সাক্ষাৎকার ও বৈঠকের অংশ নেন, আর তাদের ধারণা শক্তিশালী হতে থাকে। তারা এই চক্রের মধ্যে থাকা বিভিন্ন অঙ্গের সন্ধান পান
শিক্ষা ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি সব কিছুতেই কিছু কিছু লোকের ষড়যন্ত্র ছিল। তবে সবচেয়ে ভয়াবহ ব্যাপার ছিল যে এই চক্রটি শুধু শহরকে নয়, পুরো রাজ্য এবং রাষ্ট্র ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। একদিন সন্ধ্যায় অর্জুন অরিন্দমকে নিয়ে শহরের প্রধান সরকারি অফিসে পৌঁছান। সেখানে তারা এক অদ্ভুত তথ্য পান। তাদের কাছে একটি ডোজিয়ার ফাইল আসে, যেখানে শহরের শিক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিক শ্রেণীর মধ্যে গোপন সম্পর্কের বিস্তারিত চিত্র ছিল। এই ডোজিয়ার মধ্যে পাওয়া যায় এমন কিছু তথ্য যা পরবর্তীতে পুরো রাজ্য জুড়ে শক্তিশালী কেলেঙ্কারি তৈরি করে। কিছুদিনের মধ্যে গোয়েন্দা বুঝতে পারেন এই চক্রের প্রধান সদস্যরা প্রথমে শিক্ষা ব্যবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, তারপর ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতার দিকে তাদের আক্রমণ শানিয়েছে। এই চক্রের পেছনে আরো গভীর ভয়ঙ্কর কিছু রয়েছে যা অনেকেই জানে না। তবে অর্জুন এবং অরিন্দম জানেন যে তাদের এখন এই সিস্টেমের মূল চেহারা উন্মোচন করতে হবে। তারা এই গুপ্ত চক্রের বিরুদ্ধে আরো এক চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছিলেন, কারণ তারা জানতেন এই চক্র যদি আরো শক্তিশালী হয় তবে সমাজে এক ভয়াবহ বিপর্যয় আসবে। তারা তাদের পরবর্তী পদক্ষেপের জন্য পরিকল্পনা করছিলেন এবং একে একে সব তথ্য জনসমক্ষে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। অধ্যায়ের শেষাংশে গোয়েন্দার কাছে নতুন তথ্য আসে যে শীঘ্রই তাদের সামনে আরও একটি ভয়ানক সংকট অপেক্ষা করছে, যা তাদের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। গোয়েন্দা অর্জুন এবং তার সহকারী অরিন্দম এখন স্পষ্ট বুঝতে পারছিলেন যে তাদের অনুসন্ধান শুধুমাত্র একটিমাত্র নির্দিষ্ট খুন বা হত্যা নয়, বরং একটি বিশাল সিস্টেমেটিক চক্রের বিরুদ্ধে যুদ্ধে পরিণত হয়েছে। শহরের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে, রাজনৈতিক গোপন বৈঠকগুলোতে এবং সরকারি দফতরের মধ্যে চলে আসা এই চক্রান্তের জাল শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাকেই নয়, বরং পুরো সমাজ ব্যবস্থাকে আচ্ছন্ন করেছে। তাদের হাতে পাওয়া ডোজিয়ারের তথ্য অনুযায়ী মেঘরাজের হত্যাকাণ্ডের সাথে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা এবং ব্যবসায়ীরা জড়িত আছে। তাদের শিক্ষা ব্যবস্থা ও গণমাধ্যমের মাধ্যমে সাধারণ জনগণকে অপমানিত, অজ্ঞ এবং অন্ধভাবে তাদের ইচ্ছার অধীন করার ষড়যন্ত্র চালাচ্ছিল। তবে এই চক্রের অন্তর্গত সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এক গোপন সংগঠন, যা প্রতিটি ধাপে ধাপে সমাজে বাকি থাকা সমস্ত প্রতিবন্ধকতা দূর করতে চাইছিল। এই সংগঠনের সদস্যরা শুধু শিক্ষা ব্যবস্থা বা রাজনীতির মধ্যে নয়, তারা আইন, স্বাস্থ্য, এমনকি সামাজিক সংস্কৃতি নিয়ে খেলা করছিল। তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র নিজেদের লাভ এবং অদৃশ্য সিস্টেমের অন্ধকারে সাধারণ মানুষের কণ্ঠস্বর ভেঙে দেওয়া। একদিন অর্জুন এবং অরিন্দম একটি গোপন বৈঠকে অংশ নেন, যেখানে তাদের সামনে আসে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য। বৈঠকটির বিষয় ছিল একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প, যা শহরের শিক্ষা ব্যবস্থাকে মডেল হিসেবে তুলে ধরবে। কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি মুখোশ ছিল, যা দেশের অন্যান্য স্থানে একই ধরনের অন্ধগোষ্ঠী তৈরির পরিকল্পনা করছিল। এদের লক্ষ্য ছিল শিক্ষা ব্যবস্থার গঠনমূলক পরিবর্তন, যাতে তারা আরো অধিক শক্তি এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। গোয়েন্দারা বুঝতে পারেন মেঘরাজের বিরুদ্ধাচরণ মূল কারণ ছিল তার অজ্ঞাতসারে সংগঠনে গোপন কার্যকলাপের খোলসা হয়ে যাওয়া। মেঘরাজ তার বক্তৃতাগুলির মাধ্যমে সমাজের শীর্ষস্তরে এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সাবধানতা প্রকাশ করেছিলেন, যা তাদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবার গোয়েন্দাদের সামনে এলো তাদের পরবর্তী পদক্ষেপ। তাদের হাতে কিছু গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ছিল, যার মাধ্যমে তারা পুরো চক্রের কেন্দ্রস্থল খুঁজে বের করতে সক্ষম হতে পারে। তবে এখন যা সবচেয়ে কঠিন ছিল তা হলো এই শক্তিশালী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। তাদের সাথে যোগ দিতে প্রস্তুত ছিল একজন অভিজ্ঞ আইনজীবী, যার নাম ছিল সুবর্ণা। তিনি একজন সাহসী এবং ধার্মিক ব্যক্তিত্ব ছিলেন এবং তার একটাই লক্ষ্য ছিল এই চক্রের অন্ধকার উন্মোচন করা। অর্জুন তার পরিকল্পনার অংশ হিসেবে
সুবর্ণার সাহায্য নেন এবং একটি গোপন আইনি দপ্তর থেকে তথ্য সংগ্রহ করা শুরু করেন, যা শহরের উঁচু আদালতের মধ্যে অবস্থানরত বিশেষ কিছু বিচারক এবং কর্মকর্তাদের ভূমিকা প্রভাবিত করেছিল। সুবর্ণা তাদের জানিয়ে দেন, এই গোপন চক্রের ভিতরে এক গাঢ় এবং ভয়ঙ্কর মানসিকতা আছে, যারা যে কোনো মূল্যে সিস্টেমকে তাদের স্বার্থে ব্যবহৃত করতে চায় না। আমাদের এই চক্রের শিকড় পর্যন্ত পৌঁছতে হলে আইন, প্রশাসন এবং সমাজের ভিতরে যেসব অপদার্থ আছে তাদের বিষয়ে আমাদের আরও খোলামেলা এবং নিশ্চিত তথ্য জানতে হবে। গোয়েন্দা চক্রের মূল কেন্দ্রকে লক্ষ্য করে তাদের তদন্তে আরও গভীরে প্রবেশ করতে থাকেন। তবে তাদের এই পথে আরেকটি বিশাল বাধা এসে দাঁড়ায়, একটি বড় হামলার আশঙ্কা, যা তাদের তদন্তে হুমকি হয়ে দেখা দিতে পারে। এমন একটি হামলা তাদের সামনে এক বিশাল পরীক্ষা নিয়ে আসবে, কারণ এই চক্রটি যদি তারা প্রতিহত না করতে পারে তবে তারা আর কখনোই সত্য উদ্ঘাটন করতে পারবেন না। অর্জুন চিন্তা করে বলেন, এটা শুধুমাত্র আমাদের পেশাগত দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতা। আমাদের সামনে যে বিপদ আসছে সেটি কেবল আমাদের জীবনের হুমকি নয়, পুরো সমাজের বিরুদ্ধে আসন্ন ভয়াবহ বিপর্যয়। অরিন্দম স্বভাবসিদ্ধ সতর্কতায় বলেন, স্যার, আমি সবসময় জানতাম আমাদের বিরুদ্ধে এমন কিছু থাকবে যা আমরা ভাবতেও পারিনি। তবে আমি বিশ্বাস করি যে আমাদের শক্তি সত্যিই জনগণের পাশে রয়েছে। এভাবে গোয়েন্দারা এখন সিদ্ধান্ত নিয়ে প্রস্তুতি শুরু করেন সমাজের এই অন্ধকার সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে। তাদের সামনে যাত্রা কঠিন, কিন্তু তারা জানতেন তাদের সামনে যা দাঁড়িয়ে তা তাদের সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে সহায়তা করবে। তার সাথে তারা এও জানতেন সিস্টেমের এই ঘোর অন্ধকারের মাঝে শেষ পর্যন্ত কেবল সত্যই একমাত্র আলোকবর্তিতা হবে। গোয়েন্দা অর্জুন এবং তার সহকারী অরিন্দম এখন আরও এক ধাপ এগিয়ে গিয়েছিলেন, কিন্তু সিস্টেমের এই জটিল এবং বিপজ্জনক চক্রের বিরুদ্ধে তাদের অভিযান আরও কঠিন হতে চলেছিল। সিস্টেমের গোপন অন্ধকারে তারা এক এক করে বিভিন্ন সূত্রের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করছিলেন। তবে তাদের সামনে এমন এক বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল যা হয়তো তাদের পুরো পরিকল্পনাকে বিপর্যস্ত করে ফেলবে। একদিন অর্জুন এবং অরিন্দম একটি কনফারেন্সে অংশগ্রহণ করেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পের মাধ্যমে গোপন চক্রের মূল চেহারা প্রকাশের জন্য তারা শেষের পথে পৌঁছেছিল। তাদের উদ্দেশ্য ছিল একটি তথ্য প্রমাণ সন্নিবেশিত করতে, যা পুরো চক্রের গোপন কার্যকলাপের অস্তিত্বকে বিশ্ববাসীর কাছে তুলে ধরবে। তবে কনফারেন্সে অংশগ্রহণের পরই তাদের উপলব্ধি হয় যে এই গোপন চক্র তাদেরকে টার্গেট করে ফেলেছে এবং তাদের নিরাপত্তা এখন বিপদে। এদিকে তাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন সুবর্ণা, যিনি ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছিলেন। সুবর্ণা জানিয়ে দেন, তাদের কাছে এখন পুরো সিস্টেমে ছড়ানো মাফিয়া নেটওয়ার্ক রয়েছে, যাদের মাধ্যমে তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারে। তাদের বিরোধিতা করার জন্য শুধুমাত্র আমাদের দলই যথেষ্ট নয়, আমাদের এখন আরও কিছু ভরসাযোগ্য লোকের সাহায্য নিতে হবে। এরপর অর্জুন বলেন, আমরা এখন যদি তাদের মোকাবেলা করতে চাই তাহলে আমাদের তাদের ছক ভেঙে দিতে হবে। শুধু তাদের বিরুদ্ধে একটা তথ্য প্রমাণ সংগ্রহ করলেই হবে না, আমাদের পুরো সিস্টেমের মধ্যে এই গোপন অন্ধকার নেটওয়ার্কটিকে প্রকাশ করতে হবে। অরিন্দম কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলেন, তবে স্যার, যদি আমাদের কোনো কিছু চাপা পড়তে শুরু করে এবং আমাদের উপর আক্রমণ শুরু হয়, তখন আমাদের প্রতিরোধের শক্তি কোথা থেকে আসবে? অর্জুন একটু চিন্তা করেন, তারপর গভীর মনোযোগ দিয়ে বলেন, আমরা যদি সাধারণ মানুষের সমর্থন না পাই তবে আমরা সফল হতে পারবো না। আমাদের শুধু পুলিশ বা প্রশাসনের সাহায্য নিতে হবে না, আমাদের মানুষদের আস্থা অর্জন করতে হবে, যাতে তারা আমাদের সঙ্গে যুক্ত হয় এবং এই চক্রের বিরুদ্ধে একত্রিত হয়ে কাজ করে। একটি বড় সিদ্ধান্ত নিতে প্রস্তুত হয়েই তারা তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন।
এই বিষয়ে তারা সুবর্ণাকে সঙ্গে নিয়ে কাজ করার পরিকল্পনা করেন, যাতে তারা এমন কিছু গোপন তথ্য সংগ্রহ করতে পারেন যা পুরো চক্রের মধ্যে বিরাট পরিবর্তন আনতে পারে। সুবর্ণা বলেন, তাদের মধ্যে এমন কিছু সদস্য আছেন যারা আমাদের এই মিশনে সাহায্য করতে প্রস্তুত, কিন্তু এটি কোনো সহজ কাজ নয়। আমাদের তীব্র সচেতনতা ও সুরক্ষা ব্যবস্থা নিতে হবে। গোয়েন্দারা সিদ্ধান্ত নেন এবার তারা রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রস্থল অর্থাৎ শহরের সবচেয়ে বড় রাজনৈতিক দলের মধ্যে ইনফিল্ট্রেট করতে শুরু করবেন। এই দলের উচ্চপদস্থ নেতাদের মধ্যে কিছু সদস্য সরাসরি জড়িত ছিল শিক্ষা ব্যবস্থার ক্রিয়াকলাপের সাথে। তাদের লক্ষ্য ছিল এই নেতাদের সঙ্গে কথা বলে তাদেরকে প্রকৃতি পরিস্থিতি সম্পর্কে অবহিত করা এবং চক্রের ভয়াবহতা সম্পর্কে জানান। এদিকে অর্জুন এবং অরিন্দম এক রাতে মধ্যরাত্রি এক গোপন বৈঠকে অংশগ্রহণ করেন। সেখানে উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের কিছু শীর্ষস্থানীয় নেতা এবং তারা গোয়েন্দাদের কাছে একটি বড় তথ্য নিয়ে আসেন, যা সিস্টেমের পুরো কাঠামোকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারত। ওই বৈঠকের মধ্যে অর্জুন এবং অরিন্দম পরিষ্কার বুঝতে পারেন যে তাদের চক্রের সঙ্গে জড়িত কিছু মানুষ তাদের সোজাসুজি বিপদে ফেলবে যদি তারা সামনে এগিয়ে চলে। সুবর্ণা তখন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। আমরা যদি এই যুদ্ধে একমাত্র বিজয়ী হতে চাই, তবে আমাদের বুঝতে হবে যে এই সিস্টেমে যে অন্ধকার শক্তি ঢুকে গেছে সেটা আসলে সমাজের বাকি অংশকে দাসত্বের পথে ঠেলে দেয়। এই সমস্ত বিষয়কে আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে। এভাবে গোয়েন্দারা সিস্টেমের ভেতরে আরও গভীরে প্রবেশ করতে থাকেন। তাদের পথে নানা ধরনের বাধা এবং বিপদ আসতে থাকে, তবে তারা জানতেন যে এই লড়াইটা তাদের একমাত্র উপায়। তারা চূড়ান্ত পদক্ষেপে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এখন সবকিছু তাদের হাতের মুঠোয় ছিল এবং তাদের সামনে আসছিল এক অভূতপূর্ব যুদ্ধ, যা তাদের সাহসিকতা এবং মনোবলের সর্বোচ্চ পরীক্ষাও হয়ে দাঁড়াতে পারে। গোয়েন্দা অর্জুন এবং তার সহকারী অরিন্দম এখন একেবারে সিস্টেমের ভেতরে প্রবেশ করে ফেলেছিলেন। তারা জানতেন তাদের সামনে যা দাঁড়িয়ে তা সহজ পথ হবে না, তবে তারা ঠিক বুঝতে পারছিলেন চক্রের আসল শত্রু কেবল সমাজের অন্ধকারে লুকিয়ে থাকা কিছু মানুষ নয়, বরং এই অন্ধকারের গভীরে মূর্তিমান এক শক্তি, যা এক চিরস্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে চায়। গোয়েন্দারা যখন তাদের অভিযানে আরও গভীরে প্রবেশ করতে শুরু করেছিলেন, তাদের সামনে আসতে থাকে আরও অজানা তথ্য। সুবর্ণা তাদের বলেন, যারা এই সিস্টেমের ভেতরে আছেন তারা শুধু রাজনৈতিক ক্ষমতাশালী নয়, তারা এমন এক শক্তি যা প্রতিটি স্তরের ভিতরে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শুধু কর্মকর্তাদের কাছে তাদের এমন কিছু হাতিয়ার রয়েছে যা কোনো প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে দিতে পারে। অর্জুন সিদ্ধান্ত নেন এবার তাদের গোপন ডকুমেন্টেশন পরীক্ষা করতে হবে। এই ডকুমেন্টেশনগুলো ছিল সিস্টেমের ভিতরে ছড়িয়ে থাকা চক্রের কার্যকলাপের প্রমাণ। বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাওয়া গেল, যা প্রমাণ করেছিল যে শিক্ষা ব্যবস্থার 100,000 কোটি টাকার মিথ্যা প্রকল্পগুলো চালু করা হয়েছিল। এইসব প্রোপাগান্ডা ছিল আসলে শুধু ব্যক্তিগত লাভ অর্জনের জন্য। গোপন বৈঠকগুলোতে অত্যন্ত দক্ষ আইনজীবীরা এবং রাজনৈতিক দলের কর্মকর্তারা মিথ্যা পরিকল্পনা তৈরি করেছিলেন, যাতে সমাজে এক অন্ধকার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যায়। গোয়েন্দারা লক্ষ্য করেন তাদের সামনে এখন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে। এই তথ্যগুলো যদি প্রকাশ পায় তবে চক্রটির অন্ধকারে থাকা শক্তি পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে। কিন্তু এই সত্যের প্রকাশ কেবল সমাজের জন্যই না, বরং তাদের নিজের জীবন এবং নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। একদিন অর্জুন এবং অরিন্দম তাদের সব ডকুমেন্টেশন নিয়ে একটি গোপন বৈঠকে উপস্থিত হন। সেখানেই তারা জানতে পারেন যে চক্রের মধ্যে এমন কিছু শক্তি রয়েছেন যারা শুধুমাত্র নিজেদের লাভের জন্য নয়, দেশের ভবিষ্যৎকে তাদের হাতে তুলে নিতে চায়। তাদের লক্ষ্য ছিল গোটা সমাজের উপর একটি অথর্ব শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া, যেখানে সবাই তাদের হাতের পুতুলের মতন চলবে। তাদের সামনে প্রথম বড় বাধা আসে যখন তারা জানতে পারলেন যে এই অন্ধকার চক্রের প্রধান ব্যক্তি ছিলেন রামেশ্বর চট্টোপাধ্যায়।
একজন অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী ব্যবসায়ী, যার সাথে সম্পর্ক ছিল শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের। তার বিরুদ্ধে গোয়েন্দারা একাধিক অভিযোগ জমা করেছেন, কিন্তু তাদের কাছে তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য ছিল না। এই পরিস্থিতি জটিল হতে শুরু করে, কারণ রামেশ্বর চট্টোপাধ্যায় খুব ভালোভাবেই জানতেন কিভাবে প্রতিটি সিস্টেমকে ভেতর থেকে ধ্বংস করতে হয়। তিনি এতটাই প্রভাবশালী যে গোয়েন্দাদের সামনে আসা কোনো তথ্য কখনো সার্বিকভাবে বাস্তবায়িত হতে পারে না, যদি না তাদের হাতে একটা সুদৃঢ় জলের মতো পরিষ্কার প্রমাণ থাকে। এখন গোয়েন্দাদের কাজ ছিল রামেশ্বর এবং তাদের সহযোগীর বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ সংগ্রহ করা। কিন্তু সিস্টেমের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে তা ছিল অত্যন্ত শক্তিশালী। তারা বুঝতে পারছিলেন এটাই হয়তো তাদের শেষ সুযোগ, যদি তারা সত্যি সত্যি সমাজের বিরুদ্ধে চলা এই অন্ধকার চক্রের বিরুদ্ধে লড়াই করতে চান। অর্জুন একটু চিন্তা করে বলেন, আমরা যদি রামেশ্বরের বিরুদ্ধে প্রমাণ এনে দিতে পারি তবে চক্রের সবকিছু ভেঙে পড়বে। তবে সেটা শুধু কঠিন নয়, বিপজ্জনকও। অরিন্দম উত্তর দেন, স্যার আমি জানি আমরা যদি তাকে ফাঁসাতে পারি তবে পুরো সমাজের গঠনমূলক পরিবর্তন আসবে। তবে আমাদের সুরক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে এবং আইনি পথে আমাদের সাবধানী হতে হবে। একটি পরিকল্পনা তৈরি হয়। তারা রামেশ্বর চট্টোপাধ্যায়ের বিভিন্ন লেনদেন এবং বেআইনি ব্যবসায়িক কার্যক্রমের খোঁজ নিতে শুরু করে। এভাবে তারা অবশেষে খুঁজে পায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা চক্রের মূল শক্তিকে উন্মোচন করতে পারে। গোয়েন্দারা জানতেন এখন তাদের সামনে শেষ যুদ্ধ। এই যুদ্ধ কেবল প্রকৃত সত্যের জয় নয়, বরং সমাজের গঠনমূলক পরিবর্তনের প্রথম পদক্ষেপ। গোয়েন্দা অর্জুন এবং তার সহকারী অরিন্দম এবার এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছেন। তারা রামেশ্বর চট্টোপাধ্যায়ের গোপন কার্যকলাপ এবং রাজনৈতিক সিস্টেমের সঙ্গে তার সংযোগের তথ্য সংগ্রহ করেছেন। তবে তাদের কাজ এখনো শেষ হয়নি। তারা জানতেন সিস্টেমের ভেতরে আরো অনেক অন্ধকার শক্তি রয়েছে, যা তাদের লক্ষ্য সফল করতে বাধা হয়ে দাঁড়াবে। এমন সময় একটি গোপন সূত্র থেকে তাদের কাছে আসে আরো এক তথ্য। রামেশ্বর চট্টোপাধ্যায়ের পেছনে একজন বড় রাজনৈতিক নেতা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার উচ্চ পদস্থ কর্মকর্তার হাত আছে। এই নেতার নাম ছিল অরুণাভ ভট্টাচার্য, একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি যার প্রচুর ক্ষমতা ছিল সমাজের বিভিন্ন স্তরের ওপর। তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত গোয়েন্দাদের কাজ কঠিন হতে চলেছিল। অর্জুন এবং অরিন্দম সিদ্ধান্ত নেন তাদের পরবর্তী লক্ষ্য হবে অরুণাভ ভট্টাচার্য এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নজরদারি চালানো। তবে তারা জানতেন যে অরুণাভ ভট্টাচার্য এত সহজে তাদের ধরতে দেবেন না। তার নিরাপত্তা ব্যবস্থা ছিল অনেক শক্তিশালী এবং তিনি খুব ভালোভাবেই জানতেন গোয়েন্দারা তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এদিকে সুবর্ণা তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। তিনি জানান, অরুণাভের কাছে কিছু খুব গোপন ডকুমেন্টস আছে, যা যদি আমরা হাতে পেতে পারি তবে পুরো চক্রের পর্দা ফাঁস হয়ে যাবে। তবে সেগুলো পাওয়া খুব কঠিন। তার প্রতি মানুষের আনুগত্য এত বেশি যে কেউ তাকে বিশ্বাসঘাতকতার সন্দেহ করবে না। এখন গোয়েন্দাদের প্ল্যান ছিল অরুণাভ এবং রামেশ্বরের মধ্যে সম্পর্কের কোনো দুর্বল স্থান খুঁজে বের করা। তারা জানতেন কোনো এক সময় এই দুজনের মধ্যে সংঘাত হবেই হবে এবং ঠিক সেই মুহূর্তে তারা তাদের আক্রমণ করতে পারবে। এক রাতে অর্জুন এবং অরিন্দম একটি গোপন বৈঠকে বসেন, যেখানে তারা ঠিক করেন তাদের আগামী পদক্ষেপ কি হবে। অর্জুন বলেন, শোনো, আমাদের সবার আগে তাদের যোগাযোগের কোনো একটি দুর্বল জায়গা খুঁজে বার করতে হবে। তাদের মধ্যে কিছু সম্পর্ক এমনভাবে তৈরি হয়েছে যা একে অপরের কাছে ঝুঁকি সৃষ্টি করতে পারে। অরিন্দম কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলেন, তবে স্যার যদি আমরা সঠিক তথ্য না পাই তাহলে তো পুরো পরিকল্পনা ব্যর্থ হতে পারে, আর তারা তো জানে আমরা কি করতে চাই। অর্জুন বলেন, তবে আমাদের সামনে এখন একমাত্র সুযোগ। আমরা যদি অরুণাভ আর রাজনৈতিক চক্রের উপর নজর রাখি তাহলে হয়তো কোনো এক সময়
তার কাছে এমন তথ্য পৌঁছাবে যা আমাদের কাজে লাগবে। এটি ছিল একটি খুবই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। তবে অর্জুন এবং অরিন্দম জানতেন এই পরিস্থিতিতে তাদের চুপ করে বসে থাকলে পুরো চক্রের শক্তি আরো বেড়ে যাবে। তাদের কোনো না কোনোভাবে সিস্টেমের মধ্যে একটি ফাটল তৈরি করতে হবে। পরদিন গোয়েন্দারা অরুণাভ ভট্টাচার্যের কাছাকাছি একটি গোপন বৈঠকে অংশগ্রহণ করেন, যেখানে তার রাজনৈতিক দলের কিছু উচ্চপদস্থ নেতা উপস্থিত ছিলেন। তাদের লক্ষ্য ছিল অরুণাভের ব্যক্তিগত এবং রাজনৈতিক দুর্বলতা বের করা। বৈঠকটি ছিল এমন একটি গভীর অন্ধকার প্রকল্পের অংশ যা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারত। তাদের পরিকল্পনা ছিল বৈঠকটি শুরু হওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা, যাতে তারা পরবর্তী পদক্ষেপ নিতে পারে। অর্জুন এবং অরিন্দম অত্যন্ত সতর্কতার সাথে বৈঠকে অংশ নেন এবং অরুণাভর বক্তৃতার প্রতিটি শব্দ লক্ষ্য করেন। কিছুক্ষণ পরে অর্জুন লক্ষ্য করেন অরুণাভ একটি বিশেষ নামের উল্লেখ করেন, কনক। এটি ছিল একটি কোড ওয়ার্ড যা রামেশ্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কিত ছিল। অর্জুন এবং সিদ্ধার্থর মধ্যে একটি উত্তেজনা অনুভূত হয়। তারা জানতেন এই কোড ওয়ার্ডের মাধ্যমে তাদের সামনে এক নতুন রহস্য খুলে যাবে। অর্জুন বলেন, এটি গুরুত্বপূর্ণ। যদি আমরা এই কোড ওয়ার্ডের পিছনে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারি, তাহলে আমাদের চক্রের শেষ প্রান্তটি স্পষ্ট হয়ে যাবে। তারা দ্রুতভাবে কনকের পেছনে অনুসন্ধান চালাতে শুরু করে। কিছুদিনের মধ্যে তারা একটি সুরাগোচর তথ্য পান। কনক আসলে একটি গোপন সোসাইটির নাম, যা গোটা সমাজের নীতিগত কাঠামোকে পাল্টে দেওয়ার চেষ্টা করছিল। এই সোসাইটির সদস্যরা মূলত অরুণাভ এবং রামেশ্বরের সহযাত্রী ছিল, যারা শিক্ষা, রাজনীতি এবং অর্থনৈতিক ক্ষমতার মধ্যে একটি অদৃশ্য সম্পর্ক স্থাপন করে ফেলেছিল। এখন গোয়েন্দারা একে একে সিস্টেমের ভেতরে শত্রুদের শনাক্ত করতে সক্ষম হচ্ছিলেন, কিন্তু তাদের সামনে যে বিপদ অপেক্ষা করছিল তা ছিল আরো বড়। তাদের বুঝতে হচ্ছিল কনক সোসাইটির হাতে যদি কোনো প্রমাণ চলে যায়, তাহলে গোটা পরিকল্পনা ভেঙে যাবে। গোয়েন্দারা জানতেন তাদের কাজ এখন শেষ হতে যাচ্ছে। একমাত্র উপায় চূড়ান্ত আক্রমণ করা, যেখানে পুরো সিস্টেমের অন্ধকার দিকটি উন্মোচন হবে। গোয়েন্দা অর্জুন এবং তার সহকারী অরিন্দম এখন তাদের পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছেন। কনক সোসাইটির সুরাগোচর তথ্য হাতে পাওয়ার পর তাদের সামনে এক কঠিন দুঃসাহসিক অভিযান অপেক্ষা করছিল। সোসাইটির গভীরে প্রবেশ করার জন্য তারা জানতেন যে তাদের অবশ্যম্ভাবী বিপদের মুখোমুখি হতে হবে, কিন্তু পিছিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। তাদের প্রথম লক্ষ্য ছিল কনক সোসাইটির প্রধান অবস্থান এবং তাদের গোপন কর্ম পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হওয়া। এখনো পর্যন্ত তারা জানতেন সোসাইটির মধ্যে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনীতিবিদ রয়েছে, যারা দেশের পুরো শিক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক কাঠামোকে তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। অর্জুন বলেন, এখন আমাদের একটাই কাজ সোসাইটির মূল কেন্দ্রস্থলটিতে পৌঁছানো। সেখানে যদি আমরা তাদের আসল চেহারা দেখাতে পারি, তবে আমাদের এই অভিযান সফল হবেই হবে। অরিন্দম মাথা নিচু করে বলেন, কিন্তু স্যার, তাদের গোপন জায়গায় প্রবেশ করা খুবই কঠিন। তারা এতটা সাবধানী যে আমাদের কোনো ভুল পদক্ষেপ ফেললেই আমাদের সমস্ত কাজ অন্ধকারে চলে যাবে। এবার অর্জুন একটু থেমে বলেন, আমরা যদি তাদের চক্রান্ত বুঝে ফেলতে পারি, তবে আমাদের পক্ষে একমাত্র শক্তিই হবে সত্যি। সবকিছু সেই সত্যি সামনে আনতে হবে। তারা পরিকল্পনা করেন কনক সোসাইটির সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ মানুষকে ফাঁদে ফেলার জন্য। এর মধ্যে ছিলেন অরুণাভ ভট্টাচার্য, যাকে তারা সোসাইটির মধ্যে একটি কৌশলগত বিপদের হিসাবে চিহ্নিত করেছিল। তার সাথে যোগাযোগ করার জন্য অর্জুন এবং অরিন্দম একটি গভীর বিপজ্জনক মিশনে বের হন। এদিকে সুবর্ণা তাদের সাহায্য করতে এগিয়ে আসেন আর জানান যে অরুণাভের একটি গোপন ডকুমেন্ট আছে যা সোসাইটির সমস্ত তথ্য ফাঁস করতে পারে। তবে সেই ডকুমেন্ট পাওয়ার জন্য আমাদের প্রথমে অরুণাভকে ফাঁদে ফেলতে হবে।
গোয়েন্দারা একটি কৌশল তৈরি করেন যেখানে অরুণাভর বিশ্বাসযোগ্যতা ভেঙে দেওয়া হবে এবং সে অজান্তেই সোসাইটির অন্য সদস্যদের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করে ফেলবেন। এক রাতে তারা একটি গোপন বৈঠকে অংশগ্রহণ করেন যেখানে অরুণাভ ও তার সহযোগীরা উপস্থিত ছিল। বৈঠকটি ছিল এক বড় রাজনৈতিক কৌশল নিয়ে, যা গোটা রাজ্যের শিক্ষা এবং রাজনৈতিক নীতিকে প্রভাবিত করতে পারত। অর্জুন এবং অরিন্দম অত্যন্ত নিঃশব্দে এবং সতর্কতার সাথে বৈঠকে অংশ নেন এবং অরুণাভ এবং তার সঙ্গীদের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে শুরু করেন। তারা লক্ষ্য করেন যে অরুণাভ তার সোসাইটির সদস্যদের খুব সহজেই নিয়ন্ত্রণে রাখে এবং সবার মধ্যে একটি অদৃশ্য শক্তির সৃষ্টি করেছে যা সমাজের ভালোবাসার চেয়ে ভিন্ন। বৈঠকের মাঝে অর্জুন হঠাৎ একটি প্রশ্ন করেন। অরুণাভ, আপনি কি জানেন যে শিক্ষার গুণগত মান বৃদ্ধির পরিবর্তে আমাদের সমাজ কিভাবে আরো অন্ধকারে চলে যাচ্ছে? অরুণাভ একটু থেমে গিয়ে বলেন, শিক্ষা? আপনি কি জানেন সিস্টেমে এর জন্য কতটা ক্ষতিকর উপাদান রয়েছে? আমি চাই না আমাদের উন্নতি থামুক। তার এই কথাগুলির মধ্যে একটি গভীর সত্য ছিল। অর্জুন জানতেন যে অরুণাভর আড়ালে কোনো কিছু লুকিয়ে আছে যা সোসাইটির লক্ষ্য অর্জন করতে সহায়ক হতে পারে। এই সময় তিনি সঠিক মুহূর্তে অরুণাভর ওপর আক্রমণ করতে সিদ্ধান্ত নেন। অর্জুন বলেন, তবে আপনি কি জানেন এই পুরো ব্যবস্থাটির মধ্যে কতগুলো অন্ধকারাচ্ছন্ন নীতি রয়েছে? আপনি নিজের স্বার্থের জন্য এই দুর্বল সমাজকে কিভাবে ব্যবহার করবেন? আপনি আপনার পৃষ্ঠপোষকতার মাধ্যমে যতটুকু উন্নতি চান ততটুকু মানুষের ক্ষতি হতে পারে। অরুণাভ ক্ষুব্ধ হয়ে ওঠেন। আপনি কি বুঝতে পারছেন না? আমি জানি আপনি আমার বিরুদ্ধে চলেছেন, তবে কেউ আমাকে থামাতে পারবে না। এটাই ছিল অর্জুন এবং সিদ্ধার্থের জন্য চূড়ান্ত মুহূর্ত। তারা বুঝতে পারলেন অরুণাভ এবং তার সোসাইটির আদর্শের বিরুদ্ধে তাদের সংগ্রাম এখন পিকনিক হয়ে উঠেছে। তবে তাদের বিপদ এখানেই শেষ নয়। রামেশ্বর চট্টোপাধ্যায় তাদের সামনে শেষ আঘাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠেছে। গোয়েন্দারা জানতেন তাদের এই অভিযান শুধু একটি পরীক্ষার জন্য নয়, বরং পুরো সিস্টেমের শোষণমূলক প্রকৃতির বিরুদ্ধে একটি প্রতিবাদও হতে চলেছিল। গোয়েন্দা অর্জুন এবং তার সহকারী অরিন্দম এখন তাদের অভিযানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তারা বুঝতে পেরেছিলেন যে অরুণাভ এবং তার সোসাইটির সত্যিকারের উদ্দেশ্য কেবল আর্থিক লাভের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের মূল কাঠামোকে ভেঙে দেওয়া এবং নতুন ধরনের শাসন ব্যবস্থা তৈরি করার প্রচেষ্টা। তবে তাদের এই প্রতিকূল পরিস্থিতিতে একটাই উদ্দেশ্য ছিল, সোসাইটির ভেদান্তের মধ্যে থাকা অন্ধকার সত্য উদ্ঘাটন করা। এবার তারা মূল শত্রু রামেশ্বর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পরিকল্পনা করতে শুরু করেন। রামেশ্বর শুধু একজন শক্তিশালী রাজনৈতিক নেতা নয়, একজন পৃষ্ঠপোষক যিনি সোসাইটির সমস্ত কর্মকাণ্ডে জড়িত। অর্জুন জানতেন এই শেষ মুহূর্তের লড়াই তাদের জন্য সবচেয়ে বিপজ্জনক হতে চলেছে। তারা একটা বিপজ্জনক খেলা খেলতে বের হন। রামেশ্বর এবং তার দলের বিশ্বাসযোগ্যতা চূর্ণ বিচূর্ণ করার জন্য তারা পরিকল্পনা করেন। গোয়েন্দা দলের মধ্যে একজন সোসাইটির ভেতরের সদস্য হিসেবে প্রবেশ করবে। অরিন্দম স্বেচ্ছায় এই ভূমিকা গ্রহণ করে। তিনি এখন রামেশ্বরের সবচেয়ে বিশ্বস্ত দলের একজন, যার মাধ্যমে তারা সব গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে। অর্জুন গোপনে অরিন্দমকে নির্দেশ দেন, তোমার মূল লক্ষ্য হলো তাদের পরিকল্পনা বুঝে নেওয়া এবং তাদের মূল কার্যক্রমের বিস্তারিত জানানো। যতটা সম্ভব রামেশ্বর এবং তার দলের বিশ্বাস অর্জন করো এবং তারপর আমরা এগোতে পারবো। অরিন্দম জানতেন এই পথে তার জীবন বিপদে পড়বে, তবে তিনি সংকল্প করেছিলেন যে সমাজের জন্য এই লড়াই চালিয়ে যেতেই হবে তাকে। তার উপস্থিতি সোসাইটির মধ্যে একটি বড় বিপদ তৈরি করতে পারে, কিন্তু এতে কিছুটা হলেও তাদের কার্যক্রমে বিঘ্ন ঘটবে। রামেশ্বরের প্রাসাদে যখন অরিন্দম প্রবেশ করেন, তখন তাকে নিঃশব্দে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে সব কিছু পর্যবেক্ষণ করতে হয়েছিল। তার মুখাবয়ব একদম সোসাইটির চাহিদা মতো ছিল।
একদিন তিনি রামেশ্বরের কাছ থেকে সরাসরি একটি গোপন কনফারেন্সে অংশগ্রহণের আমন্ত্রণ পান, যেখানে তিনি বুঝতে পারেন সোসাইটির মূল পরিকল্পনা কি হতে চলেছে। অন্যদিকে অর্জুন অতি সাবধানে সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তিনি জানতেন যখন সোসাইটির আসল উদ্দেশ্য এবং কার্যক্রম বের হয়ে আসবে, তখন তাদের জন্য বড় পদক্ষেপ নিতে হবে। সোসাইটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যকে চিহ্নিত করা হয়ে গিয়েছিল এবং তারা ধীরে ধীরে তাদের শিকারের দিকে এগিয়ে যাচ্ছিল। এক রাতে রামেশ্বর তার বিশেষ সভায় অরিন্দমকে একটি অত্যন্ত গোপন সিদ্ধান্ত এই জানায়। দেশটির সব শিক্ষা ব্যবস্থা এখন থেকে আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব, যেখানে আমাদের বলবৎ নীতি থাকবে এবং শুধু আমাদের আদর্শই কার্যকর হবে। তার চোখে তীব্র আত্মবিশ্বাস ছিল। অরিন্দম এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত হন। সে রামেশ্বর এবং তার সহযোগী কর্মকাণ্ড গোপনে ফাঁস করার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে থাকে। এই তথ্যগুলি যদি সঠিকভাবে প্রকাশিত হয়, তবে পুরো সোসাইটির গোপন পরিকল্পনা প্রকাশ পাবে। অর্জুন সেই সময়ে একটি পরিকল্পনা তৈরি করেন। গোয়েন্দা দলটি ফাঁস করার তথ্য জনগণের কাছে পৌঁছানোর জন্য একটি সাম্প্রতিক অনুষ্ঠানে এই সোসাইটির বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। এটি ছিল এক বিপজ্জনক মিশন, যেখানে তারা সমস্ত বাঁচার উপায় ছেড়ে দিয়েছিলেন। অবশেষে অরিন্দম সমস্ত তথ্য ইন্দ্রনীলের কাছে নিয়ে আসে। তারা পরিকল্পনা করেন রামেশ্বর এবং তার সহযোগীদের বিরুদ্ধে একটি বৃহৎ সামাজিক আন্দোলন তৈরি করবেন। এই আন্দোলনটি তাদের সমস্ত পরিকল্পনা এবং কার্যক্রমের বিরুদ্ধে এক বড় প্রতিবাদ হিসেবে দাঁড়াবে। রামেশ্বর যখন বুঝতে পারে যে তার সমস্ত কার্যক্রম প্রকাশ পেতে চলেছে, তখন সে আতঙ্কিত হয়ে পড়ে। তবে শেষ মুহূর্তে সে অর্জুন এবং অরিন্দমকে ধ্বংস করতে একটি শক্তিশালী বাহিনী পাঠায়। এই মুহূর্তে অর্জুন এবং অরিন্দম জানতেন যে তাদের লড়াই এখানেই শেষ নয়, এটি এক জীবনের বিপদ যা তারা মোকাবিলা করবেন। অর্জুন এবং অরিন্দম জানতেন যে তাদের সামনে এখন একেবারে চূড়ান্ত মুহূর্ত। রামেশ্বর চট্টোপাধ্যায় এবং তার বাহিনী তাদের ধ্বংস করতে প্রস্তুত। তারা জানতেন যে এই লড়াই তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। তবে শেষ পর্যন্ত তাদের উদ্দেশ্য ছিল একটাই, সমাজের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং কনক সোসাইটির প্রকৃত উদ্দেশ্য জনসমক্ষে নিয়ে আসা। তারা একটি ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করেন। ইন্দ্রনীলের নেতৃত্বে গোয়েন্দা দলটি একটি বিশেষ গোপন অভিযানে বের হয়। তাদের লক্ষ্য ছিল রামেশ্বরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি, যেখানে সোসাইটির মূল কর্মকাণ্ড চলে। সেখানে অর্জুন এবং অরিন্দম জানতেন একটি ভুল পদক্ষেপ তাদের জন্য জীবন মরণ সংকট হয়ে দাঁড়াতে পারে। রামেশ্বর তাদের অনুসন্ধান করছে এবং গোয়েন্দাদের লক্ষ্য জানে, কিন্তু অর্জুন এবং অরিন্দম এবার কিছু নতুন কৌশল নিয়ে এগিয়ে চলেছেন। তারা সোসাইটির অন্যান্য সদস্যদের প্রতি সন্দেহের দৃষ্টি দিয়ে তাদের অন্তর্দৃষ্টি ব্যবহার করার সিদ্ধান্ত নেন। রামেশ্বর জানতেন তার কৌশল শুধু শক্তির মাধ্যমে সফল হবে, কিন্তু গোয়েন্দারা জানতেন সত্য শেষ পর্যন্ত তার শক্তির থেকেও শক্তিশালী হবে। এক রাতে যখন অর্জুন এবং অরিন্দম সোসাইটির ঘাঁটির দিকে এগিয়ে যাচ্ছিলেন, অর্জুন অরিন্দমকে বললেন, এটা কিন্তু আমাদের শেষ সুযোগ। এই অভিযান যদি সফল না হয়, তবে আমরা কখনোই জানতে পারবো না সত্যি কিভাবে সমাজে এমন একটি সংগঠন তৈরি হয়েছে যে শুধু পুঁজি এবং ক্ষমতার জন্য আমাদের সকল কিছু ধ্বংস করে দিতে চায়। অরিন্দম একটু থেমে দৃঢ় স্বরে বললেন, স্যার, আমরা যদি সত্যি প্রকাশ করতে পারি, তবে সোসাইটির সমস্ত শক্তি ধ্বংস হয়ে যাবে। আমরা যদি এই যুদ্ধ জিততে পারি, তবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে। গোয়েন্দারা এখন রামেশ্বরের চূড়ান্ত পরিকল্পনার সামনে দাঁড়িয়েছিলেন। তারা জানতেন এই মুহূর্তে যা কিছু ঘটবে তা তাদের সামর্থ্যের বাইরে চলে যেতে পারে, কিন্তু তাদের কর্তব্য ছিল সত্যের জন্য সংগ্রাম করা। রামেশ্বর এবং তার বাহিনী তাদের পিছনে ছুটে আসছিল। তাদের উদ্দেশ্য ছিল গোয়েন্দাদের পুরোপুরি ধ্বংস করে দেওয়া। কিন্তু অর্জুন এবং অরিন্দম জানতেন তারা যদি এই মুহূর্তে একে অপরকে সমর্থন করতে পারে, তবে তাদের সকল শক্তিকে পরাজিত করতে পারবে।
অবশেষে গোয়েন্দারা রামেশ্বরের মুখোমুখি হন। রামেশ্বর তার চিরাচরিত অহংকারে বললেন, তোমরা যারা নিজেদেরকে শাসক মনে করো তারা জানো না আমাদের অপ্রতিরোধ্য শক্তি। তোমরা আর কখনোই আমাদের থামাতে পারবে না। অর্জুন মাথা নিচু করে সোজা তার দিকে তাকিয়ে বললেন, শক্তি আর সন্ত্রাসের মাধ্যম দিয়ে সমাজ কখনোই এগিয়ে যেতে পারে না। আমরা জানি তুমি আমাদের থামাতে পারবে না, কারণ শেষ পর্যন্ত সত্যই জয়ী হবে। এটা ছিল গোয়েন্দাদের শেষ যুদ্ধ, শক্তির বিরুদ্ধে সত্যের লড়াই। রামেশ্বর তার সব বাহিনীকে সংগঠিত করতে শুরু করে, কিন্তু অর্জুন এবং অরিন্দম তাদের বুদ্ধিমত্তা এবং সাহস দিয়ে সবাইকে একযোগভাবে আক্রমণ করতে প্রস্তুত হন। এই শেষ মুহূর্তে গোয়েন্দারা জানতেন তাদের একটাই লক্ষ্য, সত্যকে জনসমক্ষে আনানো। চূড়ান্ত সংগ্রামটি একটি তীব্র লড়াইয়ে পরিণত হয়। রামেশ্বর সমস্ত কৌশল প্রয়োগ করেও জয়ী হতে পারেননি। অর্জুন এবং অরিন্দম শেষ পর্যন্ত সোসাইটির সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেন এবং জনগণের সামনে তুলে ধরেন। তাদের তীব্র প্রতিরোধের সামনে রামেশ্বরের বাহিনী ভেঙে পড়ে এবং তার ক্ষমতা একেবারে ধ্বংস হয়ে যায়। অর্জুন বলেন, এটাই আমাদের কাজ ছিল। আমরা যদি সঠিক পথে না চলতাম তাহলে কখনোই আমাদের সমাজের মানুষের কাছে সত্যটা পৌঁছতো না। অরিন্দম উজ্জীবিত হয়ে বলেন, এই লড়াইয়ে জয়ী না হলে আমরা কখনোই সমাজের জন্য কিছু করতে পারতাম না। কিন্তু আজ আমরা তাদের সামনে একটা আলোর পথ দেখাতে পেরেছি। গোয়েন্দা দলটি ফিরতে শুরু করলো, কিন্তু তাদের মনে ছিল একটি অমূল্য শিক্ষা। প্রতিটি সমাজের শাসন ব্যবস্থা যদি মানুষকে সত্যি স্বাধীনতা দেয় তাহলে সেই সমাজ উন্নতির দিকে এগিয়ে চলে। গোয়েন্দারা তাদের শেষ অভিযান সফলভাবে সম্পন্ন করার পর বিশাল ও শান্ত পরিবেশে ফিরে এসেছিল। রাতের অন্ধকারে গোয়েন্দা দপ্তরের ভেতরে একত্রিত হয়ে বসেছিল অর্জুন এবং সিদ্ধার্থ। বাইরে বৃষ্টি ঝরঝর করে পড়ছিল, আর বাতির আলোর সোঁদা ভাবটাও তাদের মনে কিছুটা ভারী করে তুলেছিল। অর্জুন কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন, তারপর একটু থেমে গম্ভীর কণ্ঠে বললেন, আমরা জয়ী হলেও এই জয়টা একেবারেই আমাদের একার নয়, এটা সমাজের মানুষের। তুমি জানো, আজ যে জয় আমাদের হাতে এসেছে তা শুধুমাত্র আমাদের কাজের জন্য নয়, সকল মানুষের যারা এই যুদ্ধের অংশ হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি নিশ্চিত যে আমাদের সংগ্রাম শেষ হয়ে গেছে? অরিন্দম কিছুটা অবাক হয়ে তাকালেন। কিন্তু স্যার, আমরা তো জয়ী হয়েছি। রমেশ্বরের পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে, কনক সোসাইটির গোপন চক্রান্ত জনসমক্ষে চলে এসেছে। তো কি ভাবছেন আপনি? অর্জুন আস্তে আস্তে মাথা ঝাঁকালেন। এটা শুধু একটা লড়াই ছিল, যুদ্ধের মধ্যে বহু পদক্ষেপ থাকতে হয়। আমি জানি আমাদের জয়টা বড়, কিন্তু যতদিন না সমাজের প্রতিটি মানুষ এই পথের দিকে আসবে ততদিন এই সংগ্রামটা শেষ হবে না। অরিন্দম একটু চিন্তিত হয়ে বললেন, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কাজ তো প্রায় শেষ তাহলে। অর্জুন গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বলেন, আমরা যা করেছি তা ছিল শুধুমাত্র প্রথম পদক্ষেপ। আসল যুদ্ধ তো এখন শুরু হবে, যখন মানুষ সত্যি বুঝবে। যতদিন না আমরা সবাই এক হয়ে কাজ করতে পারবো, সমাজের সেই পরিবর্তন আসবে না। আমাদের উচিত না শুধু শত্রুদের পরাজিত করা, বরং এই সমাজের সমস্ত মানুষকে একত্রিত করা। শোষণ, অবিচার, অন্ধকার এগুলোকে পরাজিত করতে হবে শুধু নয়, সমাজের প্রতিটি স্তরে সত্য প্রতিষ্ঠা করতে হবে। অরিন্দম কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, তাহলে আপনি বলতে চাইছেন এই জয় শুধু শুরু। আমাদের পরবর্তী লক্ষ্য হবে মানুষকে একত্রিত করে সত্যের পথে আনা। অর্জুন মাথা নিচু করে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, এই জয় আমাদের সবাইকে পথ দেখাবে। কিন্তু সমাজের প্রতিটি মানুষের যদি নিজের অবদান না থাকে, যদি তারা মনে না করে যে এই সমাজের জন্য তাদের কিছু দায়িত্ব আছে, তবে এই জয় দীর্ঘস্থায়ী হবে না। আমাদের সকলকে একে অপরের জন্য কাজ করতে হবে, এক হয়ে, একসাথে। অরিন্দম কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর অনুভূতি নিয়ে বললেন,
এটা এটা খুব বড় কাজ। তবে আমি জানি আমাদের সাথে এক হয়ে চললে এই পৃথিবীটা বদলাবে। কিছু না কিছু তো হতে হবেই। হয়তো আমাদের ছোট পদক্ষেপগুলো একদিন বড় পরিবর্তনে পরিণত হবে। অর্জুন হাসলেন। হ্যাঁ অরিন্দম, একদিন আমাদের এই কাজের ফলস্বরূপ সমাজের পরিবর্তন আসবেই আসবে, কিন্তু তা কখনোই ঘটবে না যদি আমরা নিজেরাই বিশ্বাস না করি। আমাদের বিশ্বাস থাকতে হবে, আমাদের শক্তি থাকতে হবে, আর আমাদের সত্যিকারের দায়িত্ব অনুভব করতে হবে। অরিন্দম চোখে আগুন নিয়ে বললেন, তাহলে স্যার, আমরা যদি একে অপরের জন্য কাজ করি তবে সমাজের সত্যিকারের পরিবর্তন নিশ্চয়ই আসবে। আমাদের উচিত প্রত্যেক মানুষকে সেই দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া। এটাই আমাদের পরবর্তী কাজ। অর্জুন এবার এক মুহূর্তের জন্য থেমে দূর থেকে কিছুক্ষণ বাইরে তাকালেন। তার চোখে দৃঢ় সংকল্প এবং শান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। ঠিকই বলেছ অরিন্দম, আমাদের লড়াই এখানেই শেষ হয়নি, কিন্তু আজ আমরা জানি এই যুদ্ধের প্রতিটি মুহূর্ত মূল্যবান, আর আমাদের এই পথে আরো অনেক মানুষ আমাদের সঙ্গে আসবে। সেই দিন খুব দূরে নেই। গোয়েন্দা অর্জুন এবং অরিন্দম শুধুমাত্র একটি অপরাধের তদন্ত করেনি, বরং সমাজের শোষণমূলক কাঠামো এবং রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে এক মহৎ যুদ্ধের সূচনা করল। তারা সফলভাবে সত্যের পক্ষে লড়াই চালিয়ে কনক সোসাইটির অন্ধকার চক্রান্ত উন্মোচন করে এবং সমাজের জন্য একটি নতুন পথ দেখিয়ে দেয়। গোয়েন্দা অর্জুন এবং অরিন্দম শুধুমাত্র একটি অপরাধের তদন্ত করেনি, বরং সমাজের শোষণমূলক কাঠামো এবং রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে এক মহৎ যুদ্ধের সূচনা করল। তারা সফলভাবে সত্যের পক্ষে লড়াই চালিয়ে কনক সোসাইটির অন্ধকার চক্রান্ত উন্মোচন করে এবং সমাজের জন্য একটি নতুন পথ দেখিয়ে দেয়। আপনারা শুনছিলেন লেখক মতিঝিলের কলমে মুখোশের আড়ালে খুন। গল্পটির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।